বন্ধুরা আজকের দিনটি মোহাম্মদ ইউনূসের জন্য এক সত্যিকারের দেজাভু মুহূর্ত, যা তিনি আগে অন্যদের সাথে ঘটতে দেখেছিলেন। আজ তা যেন ঘুরে ফিরে নিজের সাথেই ঘটছে। আজ হয়তো মোহাম্মদ ইউনূসের গায়ে কাঁটা দিয়ে উঠছে, মনে শিহরণ জাগছে, কারণ ঢাকায় গত সোমবার একটি বড় প্রোটেস্ট হয়েছে এবং সেই প্রোটেস্ট কারা করেছে? ছাত্ররা, শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীরাই কয়েক মাস আগে শেখ হাসিনার বিরুদ্ধে বড় আন্দোলন চালিয়েছিল, যার ফলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনাকে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়। আজ সেই একই শিক্ষার্থীরা আবারও ঢাকার রাস্তায় নেমেছে এবং মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে মিছিল করেছে। পুলিশ খুব শক্তি লাগিয়েছে, খুব শক্তি লাগিয়েছে, তাদের থামানোর চেষ্টা করেছে, কিন্তু শিক্ষার্থীদের থামানো যায়নি। তাই এটা স্পষ্ট, বর্তমান পরিস্থিতি মোহাম্মদ ইউনূসের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আবারও একবার প্রশ্ন উঠছে এই স্বাধীন দেশে। আর আজকের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে, কারণ শুধু শিক্ষার্থীরাই নয়, টেক্সটাইল সেক্টরের গার্মেন্ট শ্রমিকরাও এখন প্রতিবাদে নেমেছে। আর এটা নিয়ে ইন ডিটেল ভিডিও আমি আপনাদের কালকেই দিয়েছি। বন্ধুরা, ইতিমধ্যেই এই বিক্ষোভে একজন গার্মেন্ট শ্রমিকের মৃত্যুও ঘটে গিয়েছে, যা ইউনূস সাহেবের গোল্ড মেডেলটাকে আরও উত্তপ্ত করে তুলছে। ফলে বাংলাদেশে যেন এখন বাংলাদেশ একটা দেজাভু মুহূর্তে ফিরে এসেছে। কয়েক মাস আগে যেমন শিক্ষার্থীরা এবং গার্মেন্ট শ্রমিকরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, তেমনি আজও তারা নেমেছে। তবে পার্থক্য হলো, আজ তাদের প্রতিপক্ষ বদলে গেছে। এবার তাদের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে আছে সোনার পদকে মোড়া মোহাম্মদ ইউনূস। তাই এখন বড় প্রশ্ন হলো, মোহাম্মদ ইউনূস কি এই সংকট থেকে বেরিয়ে এসে উপহার হিসাবে মালিকের থেকে পাওয়া তার ওই স্বর্ণ পদকের সম্মান বাঁচাতে পারবেন? তিনি কিভাবে এই তীব্র প্রতিবাদ মোকাবিলা করবেন তা সময়ই বলে দেবে, আর আমরাও এখন একটু অ্যানালিসিস করব। তবে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে বন্ধুরা, যে বাংলাদেশে অরাজকতা, আইন শৃঙ্খলার অবনতি এগুলো হওয়ার সম্ভাবনা আছে না, এরকম না, ইতিমধ্যেই অবনতি হয়ে গিয়েছে। তাই স্বর্ণ বিজয়ীর জন্য এটা এক বড় সংকট এবং পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে সেটাই আজকে আমরা একটু বিশ্লেষণ করে দেখব ঘরোয়াভাবে। বন্ধুরা, অনেকের ধারণা ছিল যে মোহাম্মদ ইউনূস, যিনি একজন সম্মানিত স্বর্ণ বিজয়ী হিসাবে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে পা রেখেছেন, তিনি খুব নিরপেক্ষভাবে সবার সঙ্গে কাজ করবেন এবং দেশের উন্নয়নে দেশে একেবারে নতুন একটা জোয়ার এনে দেবে। শেখ হাসিনা জনগণকে যা দিতে পারেনি সেরকম কিছু করে দেখাবেন আমাদের স্বর্ণ বিজয়ী। কিন্তু আজকের পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে, কারণ বিএনপি এখন সরাসরি মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করে দিয়েছে। কি ইন ডিটেল জানাবো। যদি আমরা বর্তমান পরিস্থিতির সব কিছু একসঙ্গে বিবেচনা করি, শিক্ষার্থীদের বিক্ষোভ, বিএনপির সমালোচনা এবং সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধি, এগুলো স্পষ্ট বোঝায় যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এখন অত্যন্ত অস্থির এবং অনিশ্চিত। কিভাবে এই পরিস্থিতির সমাধান হবে বা এর শেষ সমাধান কি হবে, ফলাফল কি হতে পারে, তা এই মুহূর্তে অনুমান করা খুবই কঠিন। দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটা এখন একটু অপেক্ষা করে দেখার বিষয়, কয়েক মাসের অপেক্ষা মাত্র। এই প্রেক্ষাপটে ভারত তার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়মিতভাবে পরিবর্তন করছে, কারণ বাংলাদেশের পরিস্থিতি যেমন ক্রমাগত পরিবর্তন হচ্ছে, তেমনি ভারতও তার কৌশল পুনর্বিবেচনা করছে। এই মাত্র 2 মাস আগেই আমরা বাংলাদেশের মহান স্বাধীনতার বিক্ষোভ দেখলাম, যখন বাংলাদেশের শিক্ষার্থীরা কোটা ব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। কিন্তু আজ সেই একই শিক্ষার্থীরা আবারও রাস্তায় নেমেছে, তবে এবার তাদের দাবি ভিন্ন। সরকারি চাকরির বয়সের যে সময়সীমা 31 বছর আছে, সেটা বাড়িয়ে 35 বছর করতে হবে। এই দাবি নিয়ে ঢাকা শহরে বর্তমানে ব্যাপক বিক্ষোভ চলেছে এবং এই আন্দোলন দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় আকারের প্রতিবাদ শুরু হয়েছে, বিশেষ করে শিক্ষার্থীদের দ্বারা, যারা সরকারি চাকরির বয়সসীমা বাড়ানোর দাবি জানাচ্ছে। বন্ধুরা, এই প্রতিবাদ শুরু হয়
আপনার ওই জাতীয় জাদুঘরের কাছ থেকে প্রথমে শুরু হয়, যেখানে অসংখ্য প্রতিবাদকারী একত্রিত হয়। এরপর তারা মোহাম্মদ ইউনূসের অফিসিয়াল বাসভবনের দিকে মার্চ শুরু করে। বন্ধুরা, এই দৃশ্যটি আমাদের কাছে বেশ পরিচিত, তাই না? কারণ কিছু মাস আগে শেখ হাসিনার বিরুদ্ধেও ঠিক এই একই ধরনের ঘটনা ঘটেছিল। তখনও শিক্ষার্থীরা শেখ হাসিনার বাসভবনের দিকে মিছিল করে তাদের দাবি জানিয়েছিল। আর দেখুন, পাপের ফল দেখতে না দেখতেই কীরকম উল্টো ঘুরে এসেছে। আজও সেই একই রকম ঘটনা ঘটছে, যেখানে বৃহৎ সংখ্যক প্রতিবাদকারী জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূসের বাড়ির দিকে অগ্রসর হয়েছে। আর এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে আবারও শিক্ষার্থীদের প্রতিবাদ নতুন করে বড় ধরনের রাজনৈতিক চাপ তৈরি করতে চলেছে। বন্ধুরা, এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, রিপোর্ট অনুযায়ী পুলিশ এই প্রতিবাদ থামানোর জন্য বহু রকম চেষ্টা করেছে। সেখানে আবার ওই 144 ধারা পর্যন্ত জারি করা হয়েছিল। মানে বুঝতে পারছেন পুলিশ কিরকম চেষ্টা করেছে, যা জনসমাবেশে নিষিদ্ধ করে এরকম ধারা জারি করা হয়েছিল। কিন্তু এই এত বিধিনিষেধ সত্ত্বেও প্রতিবাদকারীরা তা মানতে অস্বীকার করে এবং মোহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে মিছিল করে অগ্রসর হয়। পরে পরিস্থিতি তখন আরও তীব্র হয়ে ওঠে যখন প্রতিবাদকারীরা ইউনূসের বাসভবন দখল করার চেষ্টা করে। এখানে আপনাকে আরও একবার আমি মনে করিয়ে দিই যে এই 2 মাস আগেই এই একইভাবে শেখ হাসিনার বাসভবন দখল করা হয়েছিল, যেখানে আমাদের মহান স্বাধীনতাকামী বিক্ষোভকারীরা তার বাসভবনে ঢুকে টেবিল, চেয়ার, লাইট, ফ্যান, হাঁস, মুরগি, হাঁড়ি, কলসি, এমনকি তার অন্তর্বাস পর্যন্ত চুরি করে নিয়ে গিয়েছিল। এখন ঠিক সেই একইভাবে আবারও বিক্ষোভকারীরা মোহাম্মদ ইউনূসের বাসভবন দখল করার চেষ্টা করেছে। আর যদি এটা করতে তারা সফল হতো, তাহলে হয়তো না, নিশ্চয়ই মোহাম্মদ ইউনূস সাহেবের আন্ডারপ্যান্টটা চুরি হতো। আর উন্মুক্ত জনতা ইউনূস সাহেবের আন্ডারপ্যান্ট খুলে নিলে দেশের মানুষ কেউ কিছু বলতেও পারতো না, কারণ তারা ইতিমধ্যেই অন্তর্বাস চুরি করাকে জায়েজ বলে যে স্বীকৃতি দিয়ে দিয়েছে। তাই বন্ধুরা, এই পুরো ঘটনার সময় প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়েছে। পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে, যার ফলে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। এটা কিন্তু কোনো রকমের অন্যায় নয়। এখন পুলিশ যেই টিয়ার গ্যাস ছুটছে, রাবার বুলেট ছুটছে, আপনার ওই প্রতিবাদ করতে গিয়ে একজনের মৃত্যু হচ্ছে, 50 জন আহত হচ্ছে, এগুলো পুলিশ ঠিক করছে, এগুলো কিন্তু কোনো অন্যায় নয়। বরং দেশের জনগণই যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে তারাই এখন অন্যায় করছে। কিন্তু শেখ হাসিনার সময়ে এটা সম্পূর্ণ উল্টো ছিল। বন্ধুরা, বর্তমান পরিস্থিতি কয়েক মাস আগে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া বিক্ষোভের ঠিক একেবারে অনুরূপ হচ্ছে। সুতরাং পাপ কারোর বাপকেও ছাড়ে না, সেটা প্রমাণ আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ঘটনাতে। তো এখন তাহলে বড় প্রশ্ন হলো, শিক্ষার্থীরা কেন এমন প্রোটেস্ট করছে? বন্ধুরা, এর সবচেয়ে বড় কারণ হলো বাংলাদেশে বেকারত্বের ভয়াবহ চিত্র। বাংলাদেশের সরকারি ডেটা অনুযায়ী বর্তমান যুব বেকারত্বের হার প্রায় 12.27%, যা একটি অত্যন্ত উচ্চমাত্রার বেকারত্ব। আর এই বেকারত্বের কারণেই শিক্ষার্থীরা বারবার চাকরির বয়সসীমা বৃদ্ধির জন্য আন্দোলন করছে, কারণ এই বিশাল বেকারত্ব তাদের ভবিষ্যৎ জীবনে গভীর প্রভাব ফেলেছে। বাংলাদেশে বর্তমানে চাকরির সংকট এতটাই বিশাল যে সরকারি চাকরির চাহিদা আকাশচুম্বী হয়ে গিয়েছে। আর যেহেতু সরকারি চাকরির সংখ্যা সবসময়ই সব দেশেই সীমিত থাকে, তাই এই বিশাল চাহিদা পূরণ করা ক্রমশ আরও কঠিন হয়ে পড়ছে। এই কারণেই শিক্ষার্থীরা এত প্রতিবাদ করছে। তবে মোহাম্মদ ইউনূসের জন্য এটি কোনো একক প্রতিবাদ ছিল না। ওই একই দিনে অর্থাৎ সোমবার আরও একটি প্রতিবাদ হয়, যেখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রির গার্মেন্টস শ্রমিকরা তাদের বকেয়া পাওনা আদায়ের দাবিতে বিক্ষোভ শুরু করে। এটা তারা খুব অন্যায় করেছে, তাদের বকেয়া পাওয়ার জন্য কেন বিক্ষোভ করবে? আর সেই প্রতিবাদটিও এতটাই সহিংস রূপ নেয় যে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে এক প্রকার বলতে পারেন মল্লযুদ্ধ শুরু হয়ে যায় এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি শেষমেশ এমন পর্যায়ে পৌঁছায় যেখানে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।
এটা পুলিশ ঠিক কাজ করেছে, কোনো অন্যায় নয়। শেখ হাসিনার সময়ই সব অন্যায় হয়েছিল। আর এই গুলি চালানোর ফলে এক গার্মেন্ট শ্রমিকের মৃত্যু ঘটে এবং প্রায় 50 জনেরও বেশি শ্রমিক আহত হয়েছে। আর এই যে গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে, এই ভাইয়ের রক্তের কোনো বদলা আমরা নেব না। শেখ হাসিনার সময় যে যাদের মৃত্যু হয়েছে সেই ভাইয়ের রক্তের বদলা আমরা নেব। সেই ভাইয়ের রক্তের দাম ভীষণ বিরাট পরিমাণ, কিন্তু এই ভাইয়ের রক্তের কোনো দাম নেই, এটা ফালতু। সুতরাং এটি ইঙ্গিত দেয় যে দেশের চাকরির সংকট এবং শিল্প খাতের সমস্যাগুলো একসঙ্গে এসে ইউনূস সরকারের ওই যে ভিতটা আছে সেটা নড়বড়ে করে দিচ্ছে। বাংলাদেশে বর্তমান পরিস্থিতি ক্রমশ দিনকে দিন, ঘন্টাকে ঘন্টা আরও জটিল এবং সংকটময় হয়ে উঠছে। পুলিশ গুলি চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও এর ফলে গার্মেন্টস শ্রমিকদের ক্ষোভ আরও বেড়েছে এবং প্রতিবাদ আরও তীব্র আকার ধারণ করেছে। আর এই প্রতিবাদ থামবে না, কারণ আপনারা আন্দোলন করা মানুষকে শিখিয়েছেন। আপনারা শান্তিপূর্ণভাবে দেশ স্বাধীন করেননি, আপনারা আন্দোলন করে দেশ স্বাধীন করেছেন। সুতরাং এখন কথায় কথায় যে কোনো কিছু হলে পাবলিক সেই আন্দোলন করতেই রাস্তায় বসে যাবে, যেটা আপনারা দেখছেন। কারণ এটাই তো আপনারা পাবলিককে শিখিয়েছেন, কিছু হলেই আন্দোলন করো। তো সেই আন্দোলনেরই পরিণাম এখন আমরা দেখতে পাচ্ছি, আগে আরও অনেক আন্দোলন আমরা দেখতে পাবো। তো এখন বন্ধুরা, এই সংকট দুইটি বড় প্রতিবাদ এবং গার্মেন্ট শ্রমিকদের ক্ষোভের মধ্যে সীমাবদ্ধ নয়। সম্প্রতি চাকমা সম্প্রদায়ের উপরে হামলার পর আদিবাসী গোষ্ঠী এবং সংখ্যালঘুরাও রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। তাই এখন মূল বড় প্রশ্ন হলো, মোহাম্মদ ইউনূস কতটা এই উত্তপ্ত বিক্ষোভগুলোকে সামলাতে সক্ষম হবেন। একদিকে প্রতিবাদ বাড়ছে, অন্যদিকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিও দ্রুত খারাপের দিকে যাচ্ছে। ফরেন রিজার্ভ কমে যাচ্ছে প্রতিদিন, বিদ্যুৎ সংকট চলছে প্রতিদিন প্রতিটা গ্রামে, এবং শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে প্রতিদিন আরও বেশি করে। তার উপরে আরও উদ্বেগের বিষয় হলো সেনাবাহিনীর ক্ষমতা। কিছুদিন আগেই সেনাবাহিনীকে পুলিশের ক্ষমতা প্লাস ম্যাজিস্ট্রেট এক মিশিয়ে হলো ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ইঙ্গিত দেয় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত এখন ভেঙে পড়ছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মোহাম্মদ ইউনূসের জন্য এই পরিস্থিতি সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। দেশের অভ্যন্তরীণ অবস্থা, অর্থনৈতিক সংকট এবং এই দ্রুত এই জন অসন্তোষ, এই পরিস্থিতিগুলো বাংলাদেশকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই পুরো সংকটের মধ্যে সেনাবাহিনী নিজেদের সুবিধা ঠিক বুঝে নিচ্ছে। তারা পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিজেদের হাতে তুলে নিয়েছে, যা ইঙ্গিত দেয় যে মোহাম্মদ ইউনূসের সময় প্রায় শেষের দিকে। ভারতও এই অবস্থা বুঝতে পেরেছে এবং প্রধানমন্ত্রী মোদি আগে থেকেই জানতেন যে মোহাম্মদ ইউনূস বেশি দিন টিকবে না। এই কারণেই মোদি সাহেব মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার কোনো প্রয়োজন বোধ করেনি, কারণ তিনি জানতেন বাংলাদেশে কি চলছে এবং কি হতে চলেছে আগামীতে। সুতরাং মোহাম্মদ ইউনূস, যাকে ওই পশ্চিম দিক থেকে নিয়ে আসা হয়েছে একজন নেতা হিসাবে, অনেকেই ভেবেছিলেন বাংলাদেশের একেবারে সোনার মুকুট পরিয়ে দেবে বাংলাদেশকে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। জনগণের বিশ্বাস তার প্রতি ক্ষয় হয়ে গিয়েছে এবং যেভাবে প্রতিবাদ চলছে তা স্পষ্টভাবে প্রমাণ করে যে তার অবস্থান এখন অত্যন্ত নাজুক অবস্থায় চলে গিয়েছে। এই সংকটময় মুহূর্তে ইউনূসের নেতৃত্ব আর বেশি দীর্ঘস্থায়ী হবে না বলেই ধারণা করা হচ্ছে এবং ভারতও তার কৌশল সেই অনুযায়ী গড়ে তুলছে। এই সমস্ত ঘটনার মধ্যেও মোহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে একেবারে গলায় গলায় ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে যাচ্ছে এবং সার্ক পুনর্জীবিত করার চেষ্টা করছে। তবে এখানে একটি বড় সমস্যা রয়েছে। ভারত ইতিমধ্যেই সার্ককে বয়কট করেছে, কারণ তারা পাকিস্তানকে ওই যে সন্ত্রাসবাদ সেই হিসাবে দেখে, বিবেচনা করে। তাই এখন যদি এমন একটি দেশের সাথে আপনি গিয়ে মিত্রতা করতে চান যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে, তাহলে ভারত কেন আপনার সঙ্গে সহযোগিতা করবে বা কোনো রকম বৈঠক করতে বসবে? অন্যদিকে এই সোমবারেই আরও একটি বড় ডেভেলপমেন্ট সামনে এসেছে। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান সরাসরি ঘোষণা করেছে যে ইন্টারিম সরকার ইউনূসের সরকার যদি বিএনপির বিশ্বাস অর্জন করতে ব্যর্থ হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। বিএনপি যারা একসময় ইন্টারিম
সরকারকে সমর্থন করেছিল এখন তাদের বিরুদ্ধে কথা বলছে এবং কি জানাচ্ছে? তারা জানাচ্ছে যে ডিকটেটরশিপ দিয়ে দেশ চালানো সম্ভব নয়। তারা দাবি করেছে যে তাদের সমর্থন এবং বিশ্বাস অর্জন করা খুবই প্রয়োজনীয়। এখন এই সমস্ত ঘটনার মধ্যে ভারত তার বিদেশ নীতি ডে বাই ডে পরিবর্তন করছে। ভারত সম্প্রতি বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছে একটা, যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ভারত পরিস্থিতি অনুযায়ী তার কৌশল ঠিক করছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে একেবারেই স্থিতিশীল নয়। একের পর এক বড় বড় প্রতিবাদ হচ্ছে এবং এই বিক্ষোভগুলো কিভাবে শেষ হবে, শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও একদম অনিশ্চিত, কোনো কিছুই বলা যাচ্ছে না। কারণ আপনি একবার নিজেই বিচার করুন, কতগুলো সমস্যা, শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিক, সংখ্যালঘু, আদিবাসী একসাথে সবাই প্রতিবাদে নেমেছে। অন্যদিকে বিভিন্ন কারণে দেশের মেন জিনিস অর্থনৈতিক অবনতি প্রতিদিন আরও বাড়ছে, যা দেশকে আরও অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে। তাই এখন শেষ করার আগে আমি আপনাদের কাছে জানতে চাইব আপনাদের মতামত। বর্তমানে দেশে যা ঘটছে এবং দেশে যে সংকটময় অবস্থান হয়ে দাঁড়িয়েছে, এর জন্য আপনারা কাকে দায়ী করতে চান? আজ সাধারণ মানুষের দুর্দশা 10 গুণ 20 গুণ বেড়ে গিয়েছে আগের থেকে, তাহলে তার জন্য আপনারা কাকে দায়ী করবেন? দেশের পুরো সিস্টেম আজ ধরাশায়ী হয়ে গিয়েছে, এর জন্য আপনারা কাকে দায়ী করবেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।